जंग लड़ते हैं जंग लड़ते हैं जंग हथियार तैयार करो सारे। বন্ধুরা, এই যে ভিডিও ফুটেজটা আপনারা দেখলেন, এটা পাকিস্তানের দখলে থাকা ভারতের গিলগিট বাল্টিস্তানে, যেখানকার সাধারণ মানুষ গত ৭৫ বছরে এই প্রথমবার রাস্তায় নেমে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করছে। আর শুধু তাই নয়, ওরা তো সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে যে এভাবেই চলতে থাকলে পিওকে আর গিলগিট বাল্টিস্তানের যে মানুষ তারা কিন্তু পাক সেনাদের বিরুদ্ধে হাতিয়ার তুলতে বাধ্য হবে। আর এটা কোনো ছোটোখাটো প্রোটেস্ট নয়। এই যে ভিডিও ফুটেজগুলো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সমস্ত কিছু গিলগিট বাল্টিস্তান থেকে সামনে এসেছে, যেখানে লাখে লাখে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। স্কার্দু, খারমাং, নাগার, হাঞ্জা এগুলো সহ মোট ৯টা এমন জেলায় রয়েছে যেখানে একসাথে সাধারণ মানুষ রাস্তায় নেমে পাকিস্তানের বিরুদ্ধে প্রোটেস্ট করছে, যাদেরকে পুলিশ তো ছেড়েই দিন, পাকিস্তানের যে আর্মি তারা পর্যন্ত ঠেকানোর মতন অবস্থায় নেই। আর এখানেই শেষ নয়, আজ থেকে মোটামুটি ৬ মাস আগের কথা। এই রিপোর্টটা দেখুন। গিলগিট বাল্টিস্তানে আরও একটা প্রোটেস্ট শুরু হয়েছিল, যেখানে ওখানকার যে লোকাল শিয়া মুসলিম তারা তো মসজিদ থেকে ঘোষণা দিয়েছিল যে আমরা ভারতের সাথে যুক্ত হতে চাই। ফলে যা কিছু ঘটছে সেটা খুব একটা সাধারণ ঘটনা নয়, এর পেছনে একটা বড় প্ল্যানিং রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই পাকিস্তানের এখানে দাবি যে এই সব কিছু ভারতীয় এজেন্সি আর ভারত সরকারের ফান্ডিংয়ের আন্ডারে ভারত করাচ্ছে। ওদের দাবি যে ভারত কী করছে, বাংলাদেশের মতন গিলগিট বাল্টিস্তানে আন্দোলন শুরু করাচ্ছে, যাতে করে ভারতের সুবিধা হয় এটা পুনর্দখল নিতে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে সত্যিই কি ভারত এই গোটা গিলগিট বাল্টিস্তানে দখল নেওয়ার চেষ্টা করছে? তো বন্ধুরা, এটা জানার আগে আমাদের আগে এটা বুঝতে হবে যে কেন এই সমস্ত প্রোটেস্ট চলছে, আর তার সাথে ওখানকার সাধারণ মানুষ আর লোকাল লিডাররা কী চাইছে। তো বন্ধুরা, এখানে বেসিক্যালি দুটো প্রোটেস্ট চলছে, একটা শর্ট টার্ম আর একটা হলো লং টার্ম প্রোটেস্ট। শর্ট টার্ম প্রোটেস্টের আন্ডারে ওখানকার মানুষ গম, সাবসিডি, হেলথ কেয়ার এগুলোর জন্য রাস্তায় নেমেছে। কেননা এই এরিয়াতে পাকিস্তান না কোনো ধরনের ইন্ডাস্ট্রি তৈরি করেছে, না সেরকম বিজনেস রয়েছে, আর না এখানে খুব একটা চাষাবাদ হয়। ফলে এদেরকে শান্ত রাখার জন্য আজ থেকে বহু বছর আগে, মোটামুটি 1970-এর দশকে, যখন বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হওয়ার ডাক দেয়, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো গিলগিট বাল্টিস্তানের লোকজনের জন্য একটা স্পেশাল আইন নিয়ে আসে, যাতে করে আজীবন এখানকার মানুষকে গম আর বাকি খাদ্যের ওপর সাবসিডি দেওয়া হবে। এর সুবিধা হলো এরা কম দামে খাওয়ার পণ্য, স্পেশালি গম কিনতে পারবে। এছাড়াও এখানকার মানুষের জন্য একটা বিশেষ হেলথ সাবসিডি দেওয়া হতো। ফলে এর সুবিধা হলো যতক্ষণ এই সমস্ত চলবে, বড় মাত্রায় লোকজন প্রোটেস্ট করবে না, আর যারা করার চেষ্টা করবে ওদেরকে পাকিস্তানের আর্মি গায়েব করে দেবে। আর এত বছর এই সমস্ত ভালোই চলছিল। মুশকিল শুরু হয় কয়েক বছর আগে। ভারতের চেষ্টায় এই মুহূর্তে পাকিস্তান সম্পূর্ণ ভিখারি হয়ে গেছে, না লোন পাচ্ছে, না ওদের দেশের মানুষ 3 বেলা খেতে পাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে এই মুহূর্তে পাকিস্তানের সরকার অতিরিক্ত সাবসিডি, হেলথ কেয়ার এগুলো অ্যাফোর্ড করতে পারবে না। তাই শুরুতে এখানকার যে হেলথ কেয়ার সাবসিডি সেটা শেষ করে দেওয়া হয়। এরপর কয়েক মাস আগে গিলগিট বাল্টিস্তানের যে অ্যাসেম্বলি, তাকে দিয়ে ফুড সাবসিডির যে আইন সেটাই পার্মানেন্ট বন্ধ করে দেওয়া হয়। ব্যাস, এতেই ওখানকার যে গমের দাম সেটা কিন্তু রাতারাতি 20 টাকা থেকে 36 টাকায় পৌঁছে যায়। এমনকি কোথাও কোথাও এই দাম তো 40 টাকা পেরিয়ে গেছে। মানে জাস্ট ভাবো, প্রায় ডবল দাম বেড়ে গেছে একই রাতে। ফলে স্বাভাবিকভাবে ওখানকার সাধারণ মানুষ কোনোভাবেই এটা অ্যাফোর্ড করতে পারবে না, কারণ অলরেডি পাকিস্তান তো এখানে কোনো রকম ডেভেলপমেন্ট করেন। তাই সাধারণ মানুষের কাছে এমনিতেই কাজ নেই, তার উপর যদি পাকিস্তানের সরকার সাবসিডি না দেয় তাহলে তো ওরা না খেয়ে মরবে। আর এর বিরুদ্ধেই ওখানকার যে পলিটিক্যাল লিডার, অ্যাক্টিভিস্ট, এদের নেতৃত্বে সাধারণ মানুষ রাস্তায় নামে, সমস্ত মেন রোড ব্লক করে দেয় এবং আন্দোলন শুরু হয় পাকিস্তানের বিরুদ্ধে। অন্যদিকে এই ঘটনার অনেক আগে থেকে আরও একটা প্রোটেস্ট শুরু হয়েছিল, যেটা ছিল লং টার্ম প্রোটেস্ট। এখানে কি হচ্ছে, গিলগিট বাল্টিস্তানের একাধিক ছোট ছোট পার্টি আর যে সমস্ত অ্যাক্টিভিস্ট রয়েছে তারা ডিমান্ড করছে যে ভারতের মতন ওখানেও ডেভেলপমেন্ট করতে হবে। ওদের সমস্ত রিসোর্স চীন নিয়ে যাচ্ছে, কিন্তু ওরা না কাজ পাচ্ছে আর না ঠিক মতন খেতে পাচ্ছে। এই রিপোর্টটা দেখুন। ওখানকার ছাত্র সংগঠনগুলো পাকিস্তানের নির্যাতনের বিরুদ্ধে মুজাফফরবাদে ধর্ণা দিচ্ছে। এখন মুশকিল হলো, এমনিতেই এখানকার সাধারণ মানুষ পাকিস্তানের ওপর চটে রয়েছে। আর যেমনটা আমি বললাম, গত বছরেই ওরা ভারতের সাথে যুক্ত হওয়ার ডাক দিয়েছে, কেননা পাকিস্তানের সেনা ওদের জমি, বাড়ি এই সব কিছু দখল করছে। ডেভেলপমেন্ট তো হচ্ছেই না। এমন পরিস্থিতিতে যদি সাধারণ মানুষ খেতে না পায়, তাহলে এটা তো সাধারণ ব্যাপার যে আন্দোলন আরও বড় হবে। আর পাকিস্তান এখানেই ফেসে গেছে। ওদের কাছে এত টাকাই নেই যা দিয়ে সাবসিডি দেবে, বরং যত দিন যাবে দাম আরও বাড়বে, বই কমবে না। এখন মনে করুন এই যে আন্দোলন, সেটা থামানোর জন্য কয়েক মাসের জন্য পাকিস্তানের সরকার পুনরায় সাবসিডি চালু করল,
তাহলেও কিন্তু এটা ম্যাক্সিমাম মাসখানেকের বেশি যাবে না। উপরন্তু পাকিস্তান থেকে যে গমের সাপ্লাই তা পিওকে আর গিলগিট বাল্টিস্তানে তো ভুলেই যান, ওদের যে নিজের জনগণ তারাই খেতে পাচ্ছে না। উপরন্তু আফগানিস্তান বর্ডার দিয়ে পাকিস্তানি আর্মির সৈনিকরা আর ওখানকার যে লোকাল পুলিশ রয়েছে তারা কিন্তু মাফিয়ার দ্বারা এই গম আফগানিস্তানে এক্সপোর্ট করে দ্বিগুণ দাম কামাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে পাকিস্তানের সরকার কোনোভাবে গিলগিট বাল্টিস্তানের যে ডিমান্ড এগুলো পূরণ করতে পারবে না, আর না এখানে কোনো রকম ডেভেলপমেন্ট সম্ভব। এডুকেশান, হেলথ কেয়ার এগুলো খরচা তো ভুলেই যায়, আর এটারই ফায়দা তুলছে ভারত। আপনারা খেয়াল করবেন, আচমকায় গিলগিট বাল্টিস্তানে বড় বড় লিডার তৈরি হয়েছে, সোশ্যাল ওয়ার্কার্স, এরা প্রত্যেকে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আর সাধারণভাবেই এ সমস্ত ফ্রিতে হয় না, এদেরকে কেউ না কেউ তো ফান্ডিং দিচ্ছে। ফলে বলতে পারেন যে এটা ভারতের একটা বড় গেম প্ল্যানের অংশ, যেখানে আমাদের একাধিক লিডার গত কয়েকশোবার স্টেটমেন্ট দিয়েছে যে আমরা বিনা পাকিস্তানের বিরুদ্ধে বড় যুদ্ধ লড়েই পিওকে ফেরত আনতে পারি। আর খুব সম্ভবত এটা তারই ইঙ্গিত। এখন দেখা যাক যে কিভাবে পাকিস্তান এদেরকে ঠেকাতে পারে, আর ভারত কিভাবে পিওকের মানুষকে কাজে লাগিয়েই পাকিস্তানকে বরবাদ করবে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয়, যে সত্যি কি এই সমস্ত কিছুর পেছনে ভারতের হাত রয়েছে? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।